ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। তো আপনারা আজকে দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুস্বাদু একটা খাবার। তো সেটা হচ্ছে পাটের শাক দিয়ে চিংড়ি মাছ আমি কিভাবে রান্নাটা করলাম। এক কথায় বলতে পারেন এটা ব্যাচেলার রান্না। ব্যাচেলার বলতে যারা ছেলেমেয়েরা আমাদের থেকে দূরে থাকে বা দেশ ও দেশের বাইরে যে যেখানেই থাকে না কেন, অনেক সময় বিপদে পড়লে রান্না করতে হয় এবং আমরা রান্নাটা ভালো মতো বুঝি না। আরে মায়ের হাতের রান্না, এই রান্না সেই রান্না, এটা বলি। আসলে আমাদের মা চাচিরা অতটা মানে হ্যাভি কোনো কিছু দিয়ে রান্না করতো না, সিম্পল বিষয় দিয়ে রান্না করলেই হয়ে যায়। অনেক ময় মশলা দিলেই যে ভালো রান্না খেতে টেস্টি সুস্বাদু এরকম না বিষয়টা। তো আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, অল্প পরিমাপে রসুনটা একটু বেশি দিয়েছি, আর কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি তেলটা চুলা দিয়েছি, গরম হয়ে গেল, এরপর এগুলো দিয়ে দিলাম উপকরণগুলোকে। এগুলোকে আমি সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে নেব। একবারে ভাজা ভাজা করা যাবে না, তবে নাড়চাড় করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। অনেক দিন ধরে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না, গত 2 দিন হয়েছে আমি মোটামুটি একটু সুস্থ হয়েছি, তো মনে হলো যে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি। তো এখান দিয়ে আমি পাট শাকগুলোকে সুন্দর করে কাটিং করে নিচ্ছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়াগুলোকে আবার আমি কুচি করে নিয়েছি। তো দেখুন এখান দিয়ে আমার এই তেলের মধ্যে এই মশলাগুলো ভাজা হচ্ছে, মানে এক কথা বলতে গেলে কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার পরেই আমি আমার পাটের শাকগুলো দিয়ে দেব। একবারে সিম্পল নর্মাল ভাবে আপনারা এই রান্নাটা করে খেতে পারবেন। এত সুস্বাদু, এত মজা যে অনায়াসে আপনি 2-3 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, আর আপনি দেশের বাইরে বসেও এই রান্নাটা করতে পারবেন। সবসময় একটু খেয়াল রাখবেন লবণের দিকে। শাকে কিন্তু লবণটা আমরা একটু শেষে দেই, আপনারাও চেষ্টা করবেন শেষে দেওয়ার জন্য। শাক দেখতে অনেক, কিন্তু যখন এটা সিদ্ধ হয়ে যায় হালকা করে, তখন এটা একবারে কড়াই বা হাঁড়ির তলানিতে চলে যায়। তো ওই ক্ষেত্রে আপনি যদি লবণটা যদি অতিরিক্ত দেন তাহলে কিন্তু খেতে পারবেন না, পুরা মানে শাকটা একবারে বেস্বাদ হয়ে যাবে। তো এর জন্য হয় কি, লবণটা পরে দিব শাকটা কমার পরে। তো অনবরতভাবে নেড়েই যাচ্ছি। অর্ধেকটা শাক দিয়েছি আর অর্ধেকটা দিব একটু পরে, যাতে এটা একটু মানে কমে আসে, কারণ কড়াইটা যেহেতু ছোট আর আমার শাকগুলো অনেক, ওই ক্ষেত্রে এটা একটু কমায় পরবর্তীতে আবার এই তো দিয়ে দিলাম। এখান দিয়ে আমি চিংড়ি মাছগুলোকেও প্রসেসিং করতেছি। চিংড়ি মাছের যে হাত পা গুলো আছে ওগুলোকে আমি আস্তে আস্তে রেখে দিয়েছি। ভিডিওটা যদিও একটু লং টাইম, তবু আপনারা ধৈর্যের সাথে দেখবেন, তাহলে হয় কি পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবেন কখন আমি কি করেছি, কতটুকু সময় নিয়েছি। শাকের কালারটা আছে না, আমার কাছে গ্রিন কালারটা ভালো লাগে খুব। অনেকে রান্না করে সিদ্ধ একটা ইয়েলো কালার চলে আসে, ওটা আমার ভালো লাগে না, আর ওটার টেস্টটাও অন্যরকম হয়ে যায়। এর জন্য আমি শাকটা শেষ পর্যন্ত সবুজ থাকবে একবারে রান্না শেষেও, সেটা আপনারা দেখতেই পাইছেন যে আমি শেষের ভিডিওটাও একটুখানি সামনে টেনে দিয়েছিলাম। একটু ধৈর্যের সাথে সবকিছু দেখাও ভালো, কাজ করাও ভালো, তাতে আপনারা বুঝতে পারবেন যে কখন কতটুকু টাইম লেগেছে। হাঁড়ি কুড়ি আসলে ইম্পর্টেন্ট না, দামি দামি ফ্রাই প্যানে রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, ওই রকম না বিষয়টা। আমি যা করি, যেভাবে করি, অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম। নর্মাল একটা লাইভ ডিল করা যেটাকে বলে। এই তো অবশেষে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ, যে আমার শাকের মধ্যে হালকা একটু পানি পানি আছে, শাকটা নিচে চলে গিয়েছে কড়াইয়ের। তো এখন লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে লবণটা প্রত্যেকটা শাকের গায়ে গিয়ে মিক্স হয়ে যায় বা মিশে যায়। শাকের রংটা যাতে চেঞ্জ না হয়, এদিকে আমরা সব সময় খেয়াল রাখবো। কিছুক্ষণের মধ্যেই আমি আমার চিংড়ি মাছগুলো ভাজা চড়িয়ে দিব। এই শাকটাকে আমি পাশে রেখে
বাসায় আমি নিজের হাতেই ভিডিওগুলো বানাই, এর জন্য হয় কি মাঝে মধ্যে একটু ভুল ত্রুটি হতেই পারে, ওটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই সব সময় আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। লবণটা দেওয়ার পরও বেশ পানি উঠেছে, পানিটাকে একটু শুকিয়ে নেব। নাড়চাড় করতে হবে এমনভাবে যাতে শাকটা গলে না যায়, একটু সুন্দর করে সেদ্ধটাও হয় আর পানিগুলোও শুকিয়ে যায়। পানিটা কতটুকু পরিমাণ শুকাতে হবে সেটাও আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। এই রান্নাটা একবারে জিভে জল আনার মতো, ছোট বাচ্চারাও খাবে। যদি বাচ্চাদেরকে আপনারা খাওয়াতে চান অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। তো যাই হোক, চলে আসলাম আমার সেই পুরনো দিনের একটা কড়ই নিয়ে। সেই কড়ইয়ের মধ্যে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, শাকটাকে পাশে রেখে এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যাতে শুকনো মরিচগুলো আমার সুন্দর মুচমুচ করে ভাজা হয়ে যায়। আর হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে এর পাশে আমি আমার চিংড়িগুলো দিয়ে দিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এই তো আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একসাথে সব মাছগুলো দিলে হয় কি মানে হাতে তেল ছিটে আসে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমি আস্তে আস্তে করে আমি আমার মাছগুলো দিয়ে দিলাম। তো ব্যাচেলার ভাই বোন যারাই আছেন তারা সুন্দর করে মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখলে সুন্দর করে রান্নাবাড়াটা করতে পারবেন। তো যাই হোক, ধৈর্যের সাথে দেখবেন। আমি চিংড়িগুলোকে এখন উল্টে পাল্টে দেব আর এই পাশ থেকে শুকনো মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। ওই পাশে চিংড়িগুলো যেহেতু লাল হয়ে গিয়েছে, চিংড়িগুলো ভাজতে হবে ভালো করে একটু ধৈর্য নিয়ে। আমরা যেহেতু গ্রামে বড় হওয়া, গ্রামে আমরা যত শর্টকাটে ভাবে রান্না করে খাওয়া যায়, কিন্তু দেখেছি শর্টকাট অল্প ময় মশলা দিয়ে রান্না করলে খাবারটা কিন্তু টেস্টটা ভালো থাকে এবং স্বাদটা বোঝা যায় যে আমি কি খেয়েছি। সব কিছুই যে আমাদের আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিতে হবে এরকম না বিষয়টা। তো মাছগুলো এমন করে উল্টে দিচ্ছি যাতে মাথাগুলো ভেঙে না যায়। আর চিংড়ি মাছের পাগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি তো জানি না। তো আমি দেশের বাইরের কিছু ভিডিও দেখেছি যেখানে হচ্ছে জাপান, চায়না, কোরিয়া, তো ওরা করে কি মাছের পেটিটা ফেলে দেয় আর আঁশটাগুলো ফেলে দিয়ে আস্তে আস্তে মাছ ফ্রাই করে। ওটা আমার খুবই ভালো লাগে দেখতে। আমি যদিও আমার কাছে যে ফ্রাই প্যানগুলো আছে ওগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো ভেবেছি সুন্দর একটা ফ্রাই প্যান কিনে আমি সেম জাপানি স্টাইলে একটা মাছ ফ্রাই করে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা অনেক কষ্ট করি, ওরা মাছের কাটা কিছুই ফেলে দেয় না আশেপাশ থেকে, শুধু মাছের পেটিটা আর হচ্ছে মাছের আঁশগুলো ফেলে নুন হলুদ মাখিয়ে ঝাল যে যতটুকু খায় ওই পরিমাপে দিয়ে মাছটাকে ফ্রাই করে খেয়ে নেয়। তো আমাদেরও তো উচিত ওইভাবে করে খাওয়া, সময় নষ্ট না করা। এখন আমি চিংড়িগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি, যদিও সময় যাচ্ছে আপনাদের বুঝতে পারছি। ভাজা ভাজা না হলে তো ভালো লাগবে না। এই চিংড়ির তেলের মধ্যে আমি আমার সেই পাট শাকগুলো ভাজিটাকে আমি দিয়ে দেব, তাতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর মাছগুলোকে সাজিয়ে দিব চারপাশ দিয়ে। তো নাড়াচাড়া না করলে দেখা যায় এক পাশ পুড়ে যেতে পারে, এর জন্য একটু পরপরে নাড়াচাড়া করে দিতে হয়। ছোটবেলায় আস্তে আস্তে চিংড়ি চুলার মধ্যে পুড়ে খেতাম, খুবই ভালো লাগতো। কখনো দেখা যায় দুষ্টামি চলে, কাঁচা চিংড়ি মাছ ছিল
একবারে গুঁড়া ছোট যেটা সেটা কাঁচাও খেয়ে নিতাম। আমি পুরো ভিডিওটাই টানি নাই, পুরো আমি যতটুকু সময় নিয়ে রান্নাটা করেছি পুরো টাইমটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমি চিংড়িগুলোকে যেহেতু আমার তেলের উপরে চলে আসছে মাছগুলো, ওদের গায়ে যে পানিটা ছিল শুকিয়ে গিয়েছে, আমি মাছগুলোকে উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। যেহেতু এইভাবেই চাপ মানে খাবো, এর জন্য একটু ভেজে নিলাম ভালো করে। হ্যাঁ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠানোটাও হয় কি যে সুন্দর করে উঠাতে হবে, নাহলে মাথাগুলো কিন্তু ভেঙে যায়। অনেক সময় ভেঙে গেলে দেখা যায় কেউ মাছ পাইলো কেউ মাথা পাইলো, ওইটা আমার ভাল লাগে না। তো হুট করেই কারেন্ট চলে যায়, অনেক সময় দেখা যায় অন্ধকার হয়ে যায়। কারেন্ট চলে গেলে তো অবশ্যই সমস্যা হয়, যেই সমস্যাগুলো আমরা যারা ভিডিও তৈরি করি তারা বুঝতে পারি যে কতটা কষ্টকর। তো যাই হোক, এখন আমি আমার সেই শাকগুলোকে দিয়ে দিব চিংড়ির তেলের মধ্যে, দিয়ে একটু নাড়চাড় করেই নামিয়ে ফেলবো। তো সবাই মিলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড দিতে পারি। আর সব সময় দোয়া করবেন। সবার ভিডিও যে ভালো হবে সুন্দর হবে ফর ইউতে যাবে এরকম না, তবে কষ্ট করলে কষ্ট কখনো বিফলে যায় না। লক্ষ্যে আগানোর জন্য কিছু করতে হইলে সবাই পাশে আমরা দাঁড়াবো। এখন পরিবেশনের পালা। এখন আমি আমার সেই তরকারিটাকে বা শাক ভাজিটাকে পরিবেশন করলাম। কত সুন্দর করে শুকনা মরিচ ভাজা, চিংড়ি মাছ আর হচ্ছে পাট শাক, কীভাবে করে আমি এটাকে পরিবেশন করলাম অবশ্যই ফলো করবেন, দেখবেন আর সব সময় আমার পাশে থাকবেন। আপনাদের একটা ফলো হয়তো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।